সময়োপযোগী পদক্ষেপ ও গ্রাহকদের আস্থা ফেরায় আমানত বাড়ছে ব্যাংকে। এপ্রিল-জুন প্রান্তিকে জমা পড়েছে ৭৩,০০০ কোটি টাকা। সারা দেশে বাড়ছে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ। আক্রান্তদের চিকিৎসায় সরকারি হাসপাতালগুলোকে ১২ দফা নির্দেশনা। যানজট কমাতে রাজধানীর গুরুত্বপূর্ণ ৭০টি মোড়ে বিকল্প পথে যাতায়াতের ব্যবস্থা ট্রাফিক বিভাগের। প্রতি মোড়ে কমছে যানজটে আটকে থাকা সময়। বাজারে কমে আসছে চালের দাম, সবজি, মাছ ও পেঁয়াজের দাম এখনো বাড়তি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে ষষ্ঠবারের মতো ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি আগ্রাসনে একদিনে আরো ৭৯ ফিলিস্তিনি প্রাণহানি। এবং দুবাইয়ে এশিয়া কাপের সুপার 4-এ আগামীকাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। আসসালামু আলাইকুম। রাত ৮টার সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছে আমি ফারজানা আলীনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাব বিস্তারিত খবরে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে পাচার আর লুটপাটের অর্থনীতির অধ্যায়ের পরিসমাপ্তি ঘটেছে। গত এক বছরে অন্তর্বর্তী সরকারের নানা পদক্ষেপে বিপর্যস্ত কাটিয়ে শৃঙ্খলা ফিরছে আর্থিক খাতে, যার প্রভাব পড়েছে দেশের ব্যাংকিং খাতে। সর্বশেষ তথ্যানুসারে চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে মাত্র ৩ মাসে ব্যাংকে জমা বেড়েছে ৭৩,০০০ কোটি টাকা, যা প্রবৃদ্ধির হারে দাঁড়িয়েছে ৩.৮%। বাংলাদেশ ব্যাংকের সময়োপযোগী ব্যবস্থা গ্রহণের পাশাপাশি গ্রাহকদের মধ্যে আস্থা ফেরায় ব্যাংক আমানত বাড়ছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, দুর্বল ব্যাংকগুলোর আস্থা ফেরাতে পারলে প্রবৃদ্ধির ধারা আরও বাড়বে। রিপোর্ট দিনার সুলতানার। ব্যাংক খাতে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও আমানতকারীরা আবারও ব্যাংকের প্রতি ঝুঁকছেন। চলতি বছরের এপ্রিল থেকে জুন মাত্র ৩ মাসে আমানত বেড়েছে ৭৩,০০০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন বলছে, মার্চ শেষে ব্যাংক খাতে আমানতের পরিমাণ ছিল ১৯,২৩,০০০ কোটি টাকা। জুন শেষে তা দাঁড়িয়েছে ১৯,৯৬,০০০ কোটি টাকায়। প্রবৃদ্ধি হয়েছে ৩.৮%। বাংলাদেশ ব্যাংকের সময় উপযোগী নানা পদক্ষেপের ফলে গ্রাহকদের মধ্যে আস্থা ফেরায় ব্যাংক আমানত বাড়ছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। প্রথম দিকে বড় ধরনের একটা আস্থাহীনতার মতো সিচুয়েশন ছিল, কিন্তু সেগুলো ঠিক করার জন্য বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এর ফলে কিছু কিছু ব্যাংক, যেমন ইসলামী ব্যাংক, সবচেয়ে বড় ইসলামী ব্যাংক, এরা তো ঘুরে দাঁড়িয়েছে। যদিও এখনো বেশ কিছু ব্যাংকে আপনি চেক নিয়ে গেলে যে পরিমাণ টাকা তুলতে যাচ্ছেন সেটা তারা দিতে পারবে না, কিন্তু এইগুলোকে নিষ্পত্তির দিকে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক যে কাজ করছে সেটা তো ধরেন প্রতি সপ্তাহ ২ সপ্তাহে আমরা শুনতে পাই যে কতটা অগ্রগতি হয়েছে। তখন তো একটা আস্থার এটা ফিরে আসে। সবচেয়ে বেশি আমানত বেড়েছে ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, ডাচ বাংলা, ইউসিবি আর পূবালী ব্যাংকে। সরকার বদলের পর অনিয়ম বন্ধ হওয়ায় গ্রাহকদের আস্থা ফিরছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। বাংলাদেশ ব্যাংক সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করায় মানুষের মধ্যে এবং মিডিয়া সর্বদাই বাংলাদেশ ব্যাংকের পাশে থাকায় জনগণ কিছুটা হলেও জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে। না, কোনো ব্যাংকই বন্ধ হবে না। মার্জ হতে পারে, একটি ব্যাংকের সাথে আরেকটি ব্যাংক একীভূত হতে পারে, কিন্তু কোনো ব্যাংক বন্ধ হবে না। এবং এই মার্জারটাও করা হবে আমানতকারীদের স্বার্থ রক্ষার কারণে। এটাও যখন আস্তে আস্তে মানুষ বুঝতে শুরু করছে, তখন তারা ভাবছে যে না, আমার যেই টাকাটা আমি ব্যাংক থেকে উত্তোলন করেছিলাম বাসায়, সেই টাকাটা অলস ফেলে রাখার চাইতে আমি যদি কোনো ব্যাংকে রাখি, আমি তার কাছ থেকে কিছুটা হলেও সুদ বা মুনাফা পাবো। শহরের চেয়ে গ্রামীণ এলাকায় আমানত বেশি বেড়েছে। শহরে প্রবৃদ্ধি ৩.৬% আর গ্রামে ৪.৮৭%। বিশ্লেষকদের মতে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি এবং বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় গ্রামীণ সঞ্চয়কে উৎসাহিত করেছে। গত বছরের তুলনায় প্রায় $৬০০ কোটি গত অর্থ বছরে রেমিটেন্স বেড়েছে। এই রেমিটেন্সটা যায় কোথায়?
এটা যায় তো মেইনলি গ্রামের পর্যায়ে, তো সেখানে অর্থ সরবরাহ বাড়লে সেটা তো ডিপোজিটে যাবে, ওরা তার সিন্ধুকে টাকাটা রাখবে না। গত বছরে যেমন একটা বড় বন্যা হয়েছিল, অনেক লস হয়েছিল, এই বছর তো এই পর্যন্ত তেমন হয়নি। তো সেদিক থেকেও কৃষিভিত্তিক যে সমস্ত কার্যক্রমগুলি আছে সেগুলো তো আগের চেয়ে একটু সবল হয়েছে বলে মনে হয়। ব্যাংক এখন সুদের হার কিছুটা বাড়িয়েছে, তাই মানুষ হাতে টাকা না রেখে ব্যাংকে রাখছে বলে অনেকেই মনে করছেন। তবে খাত সংশ্লিষ্টরা বলছেন শুধু সুদের হার নয়, ব্যাংক খাতে আস্থা বজায় রাখাটাই হবে বড় চ্যালেঞ্জ। ব্যাংক তার সেবার তারের মাধ্যমে এবং যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের ব্যক্তিগত উদ্যোগে সুদের হার না বাড়িয়ে কীভাবে আমানত বৃদ্ধি করা যায় সেটাই করতে হবে, এবং সেটাই করছে। এবং অনেক ব্যাংকের সম্পর্কে প্রথম থেকে কিছু নেতিবাচক ধারণা ছিল, আস্তে আস্তে সেই ধারণা কেটে গিয়েছে, এবং যার ফলে মানুষ সেই ব্যাংকমুখী হচ্ছে, সুদের কারণে না। ব্যাংক খাতের দুর্বলতা কাটিয়ে ওঠা গেলে এবং আস্থা ফিরলে এ ধরনের আমানত প্রবৃদ্ধি আরও গতি পাবে, যা সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে, এমনটাই অভিমত বিশ্লেষকদের। দিনার সুলতানা, বিটিভি নিউজ। রাজধানী সহ সারা দেশে বেড়েই চলছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। চলতি বছর এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 167 জন। চলতি বছর এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 40,000 ছাড়িয়ে গেছে। এদিকে ডেঙ্গু রোগীদের সুচিকিৎসায় সকল সরকারি হাসপাতালগুলোকে 12 দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শরীফুল ইসলামের রিপোর্ট। দেশে থেমে থেমে বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় রাজধানী সহ সারা দেশে বেড়েই চলছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ। হাসপাতালগুলোতে বেড়েছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। জ্বর নিয়ে যারাই আসছেন পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ছে ডেঙ্গু ও চিকুনগুনিয়া। ডেঙ্গু জ্বর হয়েছে 1 সপ্তাহ যাবত, পরে এখানে ভর্তি করছে। ডেঙ্গু জ্বর হয়েছে তো ভর্তি করাইছি, ইনশাল্লাহ 4 তলায় আছে। আমি ডেঙ্গু রোগে আক্রান্ত ছিলাম, এখন মোটামুটি একটু ভালো, মানে আগের চাইতে একটু ভালো। ভর্তি হয়েছে আজকে 4 দিন। আমার ডেঙ্গু জ্বর হয়েছিল, এখন আল্লাহর রহমতে সুস্থ আছি। ডেঙ্গু তারপরে ডায়রিয়া, আজকে 4 দিনের জায়গায় এখন আগের তুলনায় এখন মোটামুটি অনেক ভালো লাগতেছে। এমন বাস্তবতায় ডেঙ্গু রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে সকল সরকারি হাসপাতালগুলোকে 12 দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্দেশনায় বলা হয়েছে সকল সরকারি হাসপাতালে বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ড চালু করতে হবে। সেই সাথে পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মনিটরিং টিম গঠন ও পর্যাপ্ত ঔষধ মজুত রাখার পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালগুলোর চারপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান জোরদার করারও পরামর্শ দেয়া হয়েছে নির্দেশনায়। এই পরিপ্রেক্ষিতে ডেঙ্গু চিকিৎসায় পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা আগে থেকেই আমাদের ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড আছে, বোথ মেল অ্যান্ড ফিমেল। মেলের জন্য আপনার জানেন আমাদের 4th ফ্লোরে একটা ওয়ার্ড আছে, আর ফিমেলদের জন্য আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের সাথে একটা করে রুম ডেডিকেট করা আছে ফিমেল পেশেন্টদের জন্য। তো ডেঙ্গু রোগীদের জন্য যেটা ওয়ার্ডটাকে আমরা মশক যাতে ঢুকতে না পারে সেই ব্যবস্থাও আমরা অলরেডি পিডব্লিউডিকে বলেছি সেই ব্যবস্থা করে দিতে। এছাড়াও মহাখালীর ডিএনসিসি বিশেষায়িত হাসপাতালেও চালু রয়েছে বিশেষ ডেঙ্গু ওয়ার্ড, যেখানে রয়েছে পর্যাপ্ত আইসিইউ বেডের ব্যবস্থা সহ সব ধরনের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা। আমাদের কোভিড-19 এবং ডেঙ্গু এই দুইটা রোগের জন্য আমাদের সবসময় প্রিপারেশন থাকে, বাট আমরা কিন্তু রিসেন্টলি এই দুটো রোগের সাথে সাথে আমরা মেডিসিন, গাইনি, পেডিয়াট্রিক, তারপরে আমরা স্কিন, অর্থোপেডিক এগুলো সীমিত পরিসরে কিন্তু শুরু করেছি। সেই হিসাবে কিন্তু আমরা এই দুটো রোগের সাথে সাথেও আমরা অন্য রোগের চিকিৎসাও দিয়ে থাকি বর্তমানে। তো যেহেতু আমাদের এগুলো দিলেও আমাদের যেহেতু ডেঙ্গু এবং কোভিড ডেডিকেটেড, আমাদের কিন্তু সবসময় প্রিপেয়ার থাকে। ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ, এর জন্য প্রয়োজন মশক নিধন ও ব্যক্তিগত সচেতনতা। তাই জ্বর হলেই অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা। যানজট কমাতে শহরে গুরুত্বপূর্ণ 70টি মোড়ে বিকল্প পথে চলাচলের ব্যবস্থা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। সংশ্লিষ্টরা বলছেন এতে করে নগরের প্রধান সড়কগুলোর প্রতিটি মোড়ে যানজটে আটকে থাকার সময় অনেক কমেছে।
ট্রাফিক সিগন্যাল সিস্টেমের আধুনিকায়নে গতি বেড়েছে গাড়ি চলাচলের। এসব ইন্টারসেকশনে আগের তুলনায় যানজটের জনভোগান্তিও অনেক কম হয়েছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। ঢাকা শহরের প্রধান সড়কে গুরুত্বপূর্ণ মোড়গুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে বিজয় সড়ক। জামের সংখ্যাটা কমে আসবে আর কি। একই চিত্র দেখা গেছে শাহবাগ মোড়ে। মিরপুর থেকে ফার্মগেট, কারণ বাজার, শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে ডাইভারশন দেওয়া হয়েছে। এতে করে একমুখী যাতায়াত পথে মৎস্য ভবনের সামনে দিয়ে ঘুরে আসতে হলেও সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থার কারণে সাধুবাদ জানিয়েছে অনেকেই। আমি ইউনিভার্সিটি সরাসরি ঢুকতাম, এটার কারণে আমার সময় বেশি লাগতেছে এবং আরো একটু বেশি হ্যাসেল লাগতেছে। এই জায়গায় একটা কম্প্যাক্ট হয়ে থাকতো, যে মানে কে কোন দিকে যাবে এটার কোনো একটা শৃঙ্খলা থাকতো না আসলে। তো আমার সেক্ষেত্রে মনে হচ্ছে যে মানে একটা সুশৃঙ্খলভাবে এখন সবাই যেতে পারবে। তো ঘুরলেও যদি জ্যাম জট না থাকে, যদি একটু ঘুরেও আসা লাগে তাও তো ভালো। আর জ্যামে তো সোজাসুজি সিগন্যাল দিতে অনেক সময় জ্যামে সিগন্যালে থাকা লাগতো, এখন তো সিগন্যালে থাকা লাগতেছে না, যার যার মতো সেটা লাগতেছে। বিগত বছরের তুলনায় ঢাকার রাস্তায় যান চলাচলের গতি বেড়েছে দ্বিগুণ। ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের তথ্য মতে 2006 সালে ঢাকার রাস্তায় গড় গতি ছিল ঘন্টায় 21 কিলোমিটার। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর 2024 সালে 5 কিলোমিটারে নেমে আসে, যা চলতি বছরে সেই গতি বেড়ে হয়েছে 10 কিলোমিটার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক 70টা পয়েন্টে বিভিন্ন ডাইভারশন চালু করছে। ডাইভারশনগুলো চালু করার ফলে আমাদের আগের থেকে যে জনদুর্ভোগ, যানজট, এগুলো অনেকাংশে কমে আসছে এবং আমাদের যেই একটা স্পিড ছিল যে 5 কিলোমিটার অথবা কি সামথিং, তার থেকে এখন জনগণ অনেক বেশি তাড়াতাড়ি যাইতে পারছে, অনেক সুবিধা হচ্ছে, তাদের সময়গুলো বেঁচে যাচ্ছে, অফিসে তাড়াতাড়ি যেতে পারতেছে। যানজট তো একদম নিরসন করা সম্ভব না, ভোগান্তিটা অনেকটাই কমে আসছে। যেটা সময় এটা আগে বেশি লাগতো, এখন একটু কম লাগতেছে মনে হচ্ছে। আর এই নতুন যেখানে যেমন এই পূর্ব সিগন্যালটা আমরা ডাইভারশন করে, এটা একটা উদাহরণ দিচ্ছি, এই ফার্মগেট দিয়ে ঘুরে আসতেছে। এখানে আপনার লাভ রোড থেকে এই পর্যন্ত আসতে যে সময়টা লাগতো প্রায় 8-10 মিনিট, সেটা আমরা এখন একটা গাড়ি এই সিগন্যাল ঘুরে আসতে 3 মিনিট লাগতেছে। সেক্ষেত্রে কিন্তু অনেক সময় সাপেক্ষ বিষয়টা। শেখ আলী, বিটিভি নিউজ। বাজারে কমে আসছে চালের দাম, তবে বেড়ে যাওয়া সবজি, মাছ ও পেঁয়াজের দাম দর এখনো স্বস্তিদায়ক পর্যায়ে পৌঁছেনি। অন্যদিকে ব্রয়লার মুরগি, ডিম এবং বিভিন্ন মুদি পণ্যের দাম আগের মতোই আছে। শাহেদ জাহিদির প্রতিবেদন। বলা চলে অনেক দিন পর কমতির ধারায় চাউলের দাম। বছরের শুরুতে চাউলের দর চড়ে যাবার পর দীর্ঘদিন সেই দশাতেই ছিল। মূলত ভারত থেকে আমদানি বাড়ায় চাউলের দর কমে আসছে বলছেন বিক্রেতারা। তবে নামি ব্র্যান্ডের সরু চাউল আগের দামেই 78 থেকে 85 টাকা দরে বিক্রি হচ্ছে। চাউলের আমদানি ঠিক থাকলে দাম আরও কমে আসতে পারে বলছেন ব্যবসায়ীরা। ভারত থেকে যখন আমদানি করছে, আমদানি করার পরে 1-2 টাকা করে আমাদের দেশিটাও কমছে, ভারতেরটা তো কম আছে। ইন্ডিয়ান চাল, নাদির চাল, মিনিগেট, 28 ওগুলো মনে করেন 70-75 টাকা আমরা আনতেছি, 80 টাকা 88 টাকা বেচতে পারতেছি। তবে সবজি, মাছ এবং পেঁয়াজের দাম নিয়ে অস্বস্তি এখনো রয়েই গেছে। বাড়তি দশা থেকে সামান্য কমলেও বেশিরভাগ সবজি কিনতে এখনো গুনতে হচ্ছে কেজি প্রতি 60 থেকে 80 টাকা, এমনকি তারও বেশি। বর্তমানে 100-120 এর নিচে কোনো সবজি নেই, ঠিক আছে, একমাত্র আলুর দামটা জাস্ট একটু কম। অন্যদিকে ব্রয়লার মুরগি, ডিম এবং বিভিন্ন মুদি পণ্যের দাম আগের মতোই আছে। অবশ্য মাছের বাজারে বেশ চড়া দশাই লক্ষণীয়। 500 টাকা কামাই করি, মাছ কিনলে টাকা 200 টাকা। পুষ্টিকর খাবার, গরিবরা খাবার কোনো সমর্থ নেই। তবে বাজারে এখন মুরগি এবং ডিম কোথাও কোথাও অপরিবর্তিত দামে, আবার কোথাও সামান্য কমে মিলছে। শাহেদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা। যারা সমাজ বদলাতে চান এবং সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান, তাদের অবশ্যই সংগঠনকে আরও মজবুত করতে হবে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা
ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে কোনো বিপ্লব তখনই সফল হবে যখন সংগঠন শক্তিশালী এবং সুসংগঠিত হবে। আজ বিকেলে বাংলা একাডেমির সাহিত্য বিশারদ মিলনায়তনে বদরুদ্দীন উপরের শোক সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। শোক সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুল হক মান্না বলেন, বদরুদ্দীন উপর ছিলেন নির্লোভ একজন ব্যক্তি। তরুণ রাজনীতিবিদদের উচিত তার চারিত্রিক গুণাবলী অর্জন করার চেষ্টা করা। শোক সভায় বিভিন্ন শ্রেণীর রাজনৈতিক এবং বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন। বক্তারা জানান, বামপন্থীর রাজনৈতিক পথনির্দেশক হিসেবে অমর হয়ে বিকেলে বাংলা একাডেমির সাহিত্য বিশারদ মিলনায়তনে বদরুদ্দীন উপরের শোক সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। শোক সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুল হক মান্না বলেন, বদরুদ্দীন উপর ছিলেন নির্লোভ একজন ব্যক্তি। তরুণ রাজনীতিবিদদের উচিত তার চারিত্রিক গুণাবলী অর্জন করার চেষ্টা করা। শোক সভায় বিভিন্ন শ্রেণীর রাজনৈতিক এবং বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন। বক্তারা জানান, বামপন্থীর রাজনৈতিক পথনির্দেশক হিসেবে অমর হয়ে থাকবেন বদরুদ্দীন উমর। উল্লেখ্য, গত 7 সেপ্টেম্বর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন কৃষক শ্রমিক নিপীড়ন জাতি ও জনগণের নেতা ও সংগঠক, মার্ক্সবাদী লেনিনবাদী কমিউনিস্ট বিপ্লবী বদরুদ্দীন উমর। যারা নতুন প্রজন্মের, তারা বদরুদ্দীন উমর সাহেবের কাছে কতটুকু নিতে পারছে বা পেরেছে সেটা আমার ঠিক জানা নেই। একটা কথা এখানে খুব জোরে সরে এসছে বদরুদ্দীন উমর সাহেবের কথাগুলো থেকেই, সংগঠন সংগঠন সংগঠন। বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে। আজকে যে একটা হতাশা এসছে, এই হতাশার মূল কারণটা হচ্ছে যে সংগঠনের অভাব। বিপ্লবী সংগঠন যদি না থাকে তাহলে বিপ্লব হয় বলে আমার অন্তত মনে হয় না। আপনার হচ্ছে এটা কি বিপ্লব নাকি অভ্যুত্থান, এই নিয়েই বিতর্ক চলছে। এটা অভ্যুত্থান হলে এটা বিপ্লবের জায়গায় যেতে পারলো না কেন? এটা তার যথাযোগ্য জায়গায় যেতে পারলো না কেন? তার চূড়ান্ত অভিধায় পৌঁছাতে পারলো না কেন? এই সমস্ত প্রশ্ন সবার মধ্যে আসছে এবং এক ধরনের হতাশার ভাবও সব জায়গায় ছড়িয়ে পড়েছে। তখন আমার মনে হয় উনি যে কথা বলেছেন সেটাই ঠিক। শুধুমাত্র স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান চূড়ান্ত অভিধায় যেতে পারে না। আমাদের দেশেও যে পরিবর্তনের কথা উনি বলেছেন, যে বিপ্লবের কথা বলেছেন, যদিও আমি তার দর্শনের সাথে এখন একেবারেই একমত নই, কিন্তু বিরোধ নেই। এটা